পৃথিবীর ইতিহাসে এমন একটি সাম্রাজ্য ছিল যেখানে সূর্য কখনো অস্ত যেত না। কল্পনা করুন, একটি দেশের পতাকা একসাথে আমেরিকা থেকে ভারত, অস্ট্রেলিয়া থেকে আফ্রিকা, পুরো পৃথিবী জুড়ে উঠছে। এটি কোনো রূপকথার গল্প নয়, বরং ব্রিটিশ সাম্রাজ্যের বাস্তব ইতিহাস। একসময় পৃথিবীর 1/4 ভূমি এবং প্রায় ৪৫ কোটি মানুষ এই সাম্রাজ্যের অধীনে ছিল। কিন্তু আজ সেই গর্বিত সাম্রাজ্য কোথায়? কিভাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী উপনিবেশিক শক্তি ধীরে ধীরে তার গৌরব হারিয়ে ফেলল? আজ আমরা জানব সেই বিস্ময়কর উত্থান এবং নাটকীয় পতনের পূর্ণাঙ্গ ইতিহাস। ব্রিটিশ সাম্রাজ্যের উত্থানের গল্প শুরু হয় ১৬শ শতাব্দীতে। সেই সময় স্পেন এবং পর্তুগাল সমুদ্রপথে বাণিজ্যের রাজা ছিল, কিন্তু ব্রিটেন ছিল একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র যার স্বপ্ন ছিল বিশাল। ১৬০০ সালে গঠিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটি প্রথমে শুধু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল, কিন্তু পরবর্তীতে হয়ে ওঠে বিশ্বজয়ের হাতিয়ার। ব্রিটিশরা বুঝেছিল যে সমুদ্রে যার আধিপত্য, পৃথিবীতে তার রাজত্ব। তারা গড়ে তুলল বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, স্প্যানিশ আর্মাডাকে পরাজিত করে ডাচ বাণিজ্যিকদের হটিয়ে দিয়ে এবং ফরাসিদের সাথে বারবার যুদ্ধে জিতে ব্রিটেন হয়ে উঠল সমুদ্রের রানী। শিল্প বিপ্লবের সাথে সাথে তাদের শক্তি আরও বেড়ে গেল। কয়লা, লোহা এবং বাষ্পীয় যন্ত্রের সাহায্যে তারা উৎপাদনে বিপ্লব ঘটিয়ে দিল। এই প্রযুক্তিগত সুবিধে তাদের দিয়েছিল অন্যদের উপর অপ্রতিরোধ্য শ্রেষ্ঠত্ব। কিন্তু আসল গল্প শুরু হয় যখন এই দ্বীপরাষ্ট্র পুরো পৃথিবীতে তার সাম্রাজ্য বিস্তার করতে থাকে। আমেরিকার ১৩টি উপনিবেশ থেকে শুরু করে ভারতের বিশাল উপমহাদেশ, সর্বত্র ব্রিটিশ পতাকা উঠতে থাকে। ভারত হয়ে ওঠে তাদের মুকুটের রত্ন। বাংলার সম্পদ, দক্ষিণ ভারতের মশলা এবং সমগ্র উপমহাদেশের কৃষিপণ্য ব্রিটেনের ধনভাণ্ডার ভরিয়ে তুলল। একইভাবে আফ্রিকায় তারা দখল নিল বিস্তীর্ণ অঞ্চল। কেপ কলোনি থেকে মিশর, নাইজেরিয়া থেকে কেনিয়া, প্রায় পুরো আফ্রিকা মহাদেশের এক বিশাল অংশ হয়ে গেল ব্রিটিশ সম্পত্তি। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড হল তাদের সেটলার কলোনি, যেখানে লাখ লাখ ব্রিটিশ বসতি সংকারী নতুন জীবন গড়ে তুলল। এমনকি চীনের সাথে আফিম যুদ্ধ জিতে হংকং দখল করল। কানাডা থেকে শুরু করে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, সর্বত্র ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হল। এ যেন এক অভূতপূর্ব বৈশ্বিক আধিপত্য। এইভাবে ঊনবিংশ শতাব্দীর শেষ নাগাদ ব্রিটিশ সাম্রাজ্য হয়ে উঠল পৃথিবীর ইতিহাসের বৃহত্তম সাম্রাজ্য। কিন্তু বিংশ শতাব্দীর সূচনায় এক ভয়াবহ ঝড় আসছিল, প্রথম বিশ্বযুদ্ধ। ১৯১৪ সাল থেকে ১৯১৮ সাল পর্যন্ত চলা এই যুদ্ধে ব্রিটেন অবশ্যই বিজয়ী হয়েছিল, কিন্তু এই বিজয়ের মূল্য ছিল অকল্পনীয়। প্রায় ৯ লাখ ব্রিটিশ সৈন্য প্রাণ হারিয়েছিল, আর আর্থিক ক্ষতি হয়েছিল এতটাই যে ব্রিটেনের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছিল। যুদ্ধের খরচ মেটাতে গিয়ে তারা আমেরিকার কাছে বিপুল পরিমাণ ঋণ নিতে বাধ্য হয়েছিল। এদিকে যুদ্ধের সময় উপনিবেশগুলো থেকে লাখ লাখ সৈন্য এনে লড়াই করাতে হয়েছিল। ভারত থেকে ১৩ লাখ, আফ্রিকা থেকে লাখখানেক সৈন্য ব্রিটেনের পক্ষে যুদ্ধ করেছিল। কিন্তু যুদ্ধ শেষে যখন তারা স্বাধীনতার দাবি তুলল, তখন ব্রিটেনের মাথা ব্যথা শুরু হলো। প্রথম বিশ্বযুদ্ধ ব্রিটিশ সাম্রাজ্যের গৌরবের শিখর হলেও একই সাথে তার পতনের বীজ রোপণ করে দিয়েছিল। কিন্তু আসল ধাক্কাটা এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত চলা এই যুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যের কফিনের শেষ পেরেকটি ঠুকে দিয়েছিল। হিটলারের জার্মানি ও জাপানের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটেন প্রায় একা হয়ে গিয়েছিল। লন্ডনে বোমাবর্ষণ, সিঙ্গাপুরের পতন, বার্মায় পরাজয়, এসব ঘটনা ব্রিটিশ সাম্রাজ্যের অপরাজেয় মিথকে ভেঙে দিয়েছিল। যুদ্ধ জিততে গিয়ে ব্রিটেনের অর্থভাণ্ডার প্রায় শূন্য হয়ে গিয়েছিল। তাদের ৩৪ বিলিয়ন পাউন্ড ঋণ হয়েছিল, যেটি তাদের জিডিপির চেয়েও বেশি। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, যুদ্ধের পর বিশ্বব্যাপী ক্ষমতার ভারসাম্য পাল্টে গিয়েছিল। আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন হয়ে উঠেছিল নতুন সুপার পাওয়ার। ব্রিটেন হঠাৎ করেই দেখল যে আন্তর্জাতিক রাজনীতিতে তাদের মতামতের গুরুত্ব কমে গেছে। যুদ্ধের সময় উপনিবেশবাসীরা ব্রিটেনের দুর্বলতা স্বচক্ষে দেখে ফেলেছিল এবং স্বাধীনতার স্বপ্ন আরও জোরালো হয়ে উঠেছিল। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় আঘাতটা এসেছিল ভারত থেকে। ভারত শুধু ব্রিটিশ সাম্রাজ্যের বৃহত্তম উপনিবেশই নয়, বরং তাদের মুকুটের রত্নও ছিল। প্রায় ৩০ কোটি মানুষের এই উপমহাদেশ থেকে বছরে লাখ কোটি পাউন্ডের সম্পদ ব্রিটেনে যেত। কিন্তু মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস আন্দোলন এবং তার পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর সশস্ত্র সংগ্রাম ব্রিটিশ শাসনের ভিত নড়িয়ে দিয়েছিল। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলন, নৌ বিদ্রোহ এবং আজাদ হিন্দ ফৌজের কার্যক্রম দেখিয়ে দিয়েছিল যে ভারতীয়রা আর ব্রিটিশ শাসন মেনে নেবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের আর ভারত ধরে রাখার শক্তি ছিল না।
1947 সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার সাথে সাথে ব্রিটিশ সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। এটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের জন্য সবচেয়ে বড় আর্থিক ও রাজনৈতিক আঘাত। ভারতের স্বাধীনতা যেন বাঁধ ভাঙার মতো ছিল। এর পরপরই আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে একের পর এক বিদ্রোহ শুরু হল। 1956 সালে সুয়েজ খাল সংকট ব্রিটেনের জন্য এক চরম অপমান নিয়ে এসেছিল। মিশরের প্রেসিডেন্ট নাসের যখন সুয়েজ খাল জাতীয়করণ করেন, ব্রিটেন এবং ফ্রান্স ইসরায়েলের সাথে মিলে মিশর আক্রমণ করে, কিন্তু আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের চাপে তাদের পিছু হটতে হয়। এই ঘটনা স্পষ্ট করে দিল যে ব্রিটেন আর সেই পুরনো শক্তিশালী সাম্রাজ্য নয়। আফ্রিকায় একটির পর একটি দেশ স্বাধীনতা অর্জন করতে থাকে। ঘানা, নাইজেরিয়া, কেনিয়া, তানজানিয়া সর্বত্র স্বাধীনতার ঢেউ বইতে থাকে। 1960-70-এর দশকে আফ্রিকার বেশিরভাগ দেশ স্বাধীন হয়ে যায়। মধ্যপ্রাচ্যেও তেলের রাজনীতি ব্রিটেনের বিপক্ষে চলে গিয়েছিল। আরব দেশগুলো তাদের তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। এই সময়ে বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ শুরু হয়েছিল। আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে দ্বিমুখী শক্তি সংগ্রামে ব্রিটেন হয়ে পড়েছিল একটি গণন্য চরিত্র। যুক্তরাষ্ট্র হয়ে উঠেছিল পশ্চিম বিশ্বের নেতা, আর সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট ব্লকের। ব্রিটেন এখন আমেরিকার একটি জুনিয়র পার্টনার মাত্র। মার্শাল প্ল্যানের মাধ্যমে আমেরিকা ইউরোপ পুনর্গঠনে নেতৃত্ব নিয়েছিল, আর ব্রিটেন হয়েছিল সেই সাহায্যের প্রাপক। ন্যাটো গঠনেও আমেরিকার নেতৃত্ব ছিল প্রধান। নতুন নতুন স্বাধীন দেশগুলো এখন আর ব্রিটেনের দিকে তাকাচ্ছিল না, বরং দুই সুপার পাওয়ারের মধ্যে পছন্দ করে নিচ্ছিল। ব্রিটেন বুঝে গিয়েছিল যে নতুন বিশ্ব ব্যবস্থায় তাদের স্থান অনেক ছোট। কিন্তু চতুর ব্রিটিশরা সম্পূর্ণ হেরে যেতে চায়নি। তারা গড়ে তুলল কমনওয়েলথ অফ নেশনস। এই সংস্থার মাধ্যমে প্রাক্তন উপনিবেশগুলোর সাথে সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করল। ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা এবং আরও অনেক দেশ এই কমনওয়েলথের সদস্য হল। ব্রিটিশ রানী এখনও এই সংস্থার প্রধান এবং অনেক দেশে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃত। ইংরেজি ভাষা, আইনি ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ব্রিটিশ প্রভাব এখনও অনেক জায়গায় রয়ে গেছে। লন্ডন এখনও একটি গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র এবং ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলি বিশ্বমানের। এইভাবে সামরিক ও রাজনৈতিক সাম্রাজ্য হারালেও সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব ধরে রাখার চেষ্টা করেছে ব্রিটেন। এখন প্রশ্ন হল, কেন এত শক্তিশালী একটি সাম্রাজ্যের পতন হয়েছিল? মূল কারণগুলি বিশ্লেষণ করলে দেখা যায়, প্রথমত, দুইটি বিশ্বযুদ্ধ ব্রিটেনকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছিল। যুদ্ধের বিপুল খরচ এবং পুনর্গঠনের দায়িত্ব তাদের শক্তি নিঃশেষ করে দিয়েছিল। দ্বিতীয়ত, উপনিবেশগুলিতে জাতীয়তাবাদী আন্দোলনের উত্থান, শিক্ষিত স্থানীয় নেতৃত্ব এবং জনগণের মধ্যে স্বাধীনতার চেতনা প্রবল হয়ে উঠেছিল। তৃতীয়ত, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের উত্থান। এই দুই সুপার পাওয়ার উপনিবেশবাদের বিরোধী ছিল এবং তারা ব্রিটিশ প্রভাব কমাতে চেয়েছিল। চতুর্থত, প্রযুক্তিগত পরিবর্তন। বিমান পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে দূরত্বের গুরুত্ব কমে গিয়েছিল, ফলে সামুদ্রিক পথ নিয়ন্ত্রণের সুবিধা কমে গিয়েছিল। পঞ্চমত, অর্থনৈতিক মডেল পরিবর্তন। বিশ্বব্যাপী মুক্ত ব্যবসা এবং আন্তর্জাতিক সংস্থাগুলির উত্থানের ফলে উপনিবেশিক শোষণের চেয়ে সহযোগিতামূলক ব্যবসা বেশি লাভজনক হয়ে উঠেছিল। ব্রিটিশ সাম্রাজ্যের পতনের গল্প আমাদের অনেক কিছু শেখায়। এটি দেখায় যে যত শক্তিশালী সাম্রাজ্যই হোক না কেন, যদি তা জনগণের ইচ্ছার বিরুদ্ধে পরিচালিত হয়, তাহলে তার পতন অবশ্যম্ভাবী। আজকের বিশ্বে আমরা দেখতে পাই যে আমেরিকা, চীন, রাশিয়া এসব শক্তিধর দেশগুলো নতুন ধরনের প্রভাব বিস্তারে লিপ্ত আছে। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে কোনো একক শক্তির আধিপত্য চিরস্থায়ী নয়। বিশ্ব পরিবর্তনশীল এবং নতুন শক্তির উত্থান ও পুরাতনের পতন, এটাই ইতিহাসের নিয়ম। ব্রিটিশ সাম্রাজ্যের উত্তরাধিকার আজও ভাষা, আইন, খেলাধুলো এবং সংস্কৃতিতে রয়ে গেছে, কিন্তু রাজনৈতিক আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে চিরকালের মতো। এই গল্প আমাদের প্রশ্ন করতে বাধ্য করে যে আজকের যুগের কোন সুপার পাওয়ার ভবিষ্যতে একই পরিণতির মুখোমুখি হবে এবং সেই পরিবর্তনটা কেমন হবে। ইতিহাসের চাকা ঘুরতেই থাকে এবং আমরা সেই চাকার সাক্ষী মাত্র।